দর্শক, স্বাগত জানাচ্ছি বৈশাখী টেলিভিশনের নিয়মিত আয়োজন স্পাহানি মির্জাপুর 0 আপনাদের সাথে আছি আমি লতিফুল মতিন মিঠু। প্রিয় দর্শক, আপনারা জানেন যে অনুষ্ঠান আমরা সাধারণত চলমান সমসাময়িক রাজনীতি, অর্থনীতি এবং আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আমরা আজকেও এমনই বিষয় নিয়ে আলোচনা করব, তবে একটি বিষয় আমরা নির্ধারণ করে থাকি। আজকে বিষয় একটি নির্ধারণ করেছি, সেটা হলো চীন বাংলাদেশ সম্পর্ক, এবং আরও অন্যান্য বিষয় আসবে। আর আমাদের মাঝে অতিথি হিসেবে দুজন অতিথি আমরা পেয়েছি, আমি পরিচয় করিয়ে দিই। আমার বামে আছেন ডাক্তার সাখাওয়াত হোসেন সায়ন্ত, সাধারণ সম্পাদক জি9। আপনাকে 0 স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। একই সাথে আছেন এস.এম. সাইফ মুস্তাহাফিজ, যুগ্ম সদস্য সচিব, জাতীয় নাগরিক কমিটি। আপনাকেও 0 স্বাগত জানাচ্ছি। দর্শক, আমরা আলোচনায় যাব, তার আগে বৈশাখী টেলিভিশনের সংবাদ শিরোনামগুলো আমরা দেখে আসি। চীনের প্রধানমন্ত্রীর সঙ্গে তারিক রহমানের বৈঠক, বিনিয়োগ, কারখানা স্থাপন সহ 13টি সমঝোতা স্মারক সই আলোচনা ফলপ্রসূ হয়েছে বললেন মাহদি আমিন। বাংলাদেশের জন্য প্রায় 2 বছর পর ভারতের ট্যুরিস্ট ভিসা চালু, 28 জুন থেকে আবেদন, জানালেন হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। পাসপোর্ট ও বিআরটিএ থেকে সেবা পেতে সর্বোচ্চ দুর্নীতির শিকার হচ্ছে মানুষ, বলছে টিআইবি। দুদককে আরও ঢেলে সাজানোর পরামর্শ। জুলাই অভ্যুত্থানের 2 বছর পূর্তি উপলক্ষে 36 দিনের কর্মসূচি ঘোষণা 11 দলের। 4টি বিভাগীয় শহরে মহাসমাবেশ, 5 আগস্ট সারা দেশে সমাবেশ। দর্শক, এতক্ষণ শিরোনামগুলো শুনছিলেন, আমরা আলোচনায় যাব। আমি প্রথমে আলোচনার জন্য ডাক্তার সাখাওয়াত হোসেন শান্ত, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। নিশ্চয়ই ইতোমধ্যে আমরা বলছিলাম যে আজকে আলোচনার বিষয়টি চীন বাংলাদেশ সম্পর্ক। চীনের প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক, বিনিয়োগ, কারখানা স্থাপন সহ প্রায় 13টি সমঝোতা স্মারক সই আলোচনা ফলপ্রসূ হয়েছে। মানে মাহদি আমিন বললেন, এই যে ফলপ্রসূ হলো আলোচনা চীন বাংলাদেশ, ফলপ্রসূটা কেমনভাবে দেখছেন যদি একটু বলতেন। এবং এই আমি আরেকটা বিষয় জানতে চাই যে 13টি সমঝোতা স্মারক সই হলে 13টির মধ্যে উল্লেখযোগ্য কি কি ছিল? আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। সেই সঙ্গে আমার সহ আলোচক এবং যারা শুনছেন সবার জন্য শুভেচ্ছা রইল। না, এইবারের প্রধানমন্ত্রীর যে সফরটা, এটা প্রধানমন্ত্রী হওয়ার পরে মাননীয় প্রধানমন্ত্রীর তারেক রহমানের এই সফরটা, এটা একটা মানে ধারাবাহিকভাবে প্রথমে মালয়েশিয়া, তারপরে চায়না, ফলে একই সঙ্গে 2টা সফর। সেই হিসেবে এটাকে আমরা প্রথম সফর, বিদেশ সফর হিসেবে দেখছি। এবং এই সফরটা এই জন্য মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দুতে আছে, আলোচনায় আছে এবং অনেকের দৃষ্টি এদিকে আছে। সেই বিবেচনায় 2টা সফরকেই মূল্যায়নের দিকে যদি আনেন, যে মালয়েশিয়ায় তিনি যেই রিসেপশন পেয়েছেন, অভাবনীয় রিসেপশন পেয়েছেন। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম, তিনি তার সরকার তাকে অসাধারণ রিসেপশন দিয়েছেন। এবং ফাইনালি ওই তাদের যে আনোয়ার ইব্রাহিমের অফিসিয়াল ফেসবুক পেজে যে বাংলা গান দিয়ে আমার বন্ধু মহাজাদু জানে, এটাকে আরও গ্লোরিফাই করেছে এবং তাদের যে আন্তরিকতা সেটাকে তুলে ধরেছে। এবং এই পর্যন্ত আপনার এইখানে বসেই আমি এই আনোয়ার ইব্রাহিম সাহেবের সে পেজটি ওপেন করে দেখলাম, সেটি ইতিমধ্যে 7.1 মিলিয়ন ভিউ হয়েছে, মানে 71 লাখ ভিউ হয়েছে এ পর্যন্ত। এইটা ওনার পেজে, অন্যগুলো আমি ঘেটে দেখলাম, এটা রিপোর্ট। সুতরাং এইটা মালয়েশিয়ার পর্ব গেল। পাশাপাশি ওইখানে প্রবাসীদের সুবিধা, বিনিয়োগ, বিভিন্ন বিষয় নিয়ে তার যে আলোচনা, এটা হচ্ছে একটা সম্পর্কের, এই সরকারের সঙ্গে মালয়েশিয়ার সরকারের বা 2 দেশের নতুন করে একটা সম্পর্কের সূত্রপাত। ফলে নগদ এখন আমি কি পেয়ে গেলাম, কতটা চুক্তি হলো, কি আশ্বাস দিল, সেটি এত দ্রুতই বিবেচনা বা মূল্যায়নের বিষয় নয়। বিষয়টা হচ্ছে তারা বাংলাদেশকে এবং বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রীকে বা এই সরকারকে কিভাবে গ্রহণ করলো, এইটা একটা গুড স্টার্ট। গ্রহণ এবং একই সাথে আমরা যেটা বলছি যে আন্তর্জাতিক পরিসরেও কিন্তু ব্যাপক আগ্রহ এই সফরকে নিয়ে, আগ্রহটা। দ্বিতীয় যেটা, সেটা হলো চায়না। যেহেতু বাংলাদেশের সঙ্গে বৈশ্বিক সম্পর্কে গুরুত্বপূর্ণ অংশীদার এবং আলোচনার ক্ষেত্র হচ্ছে চায়না, ভারত, আমেরিকা
মধ্যপ্রাচ্য, এইগুলো আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ বিভিন্ন সম্পর্কের ক্ষেত্রে, বিভিন্ন বাংলাদেশের স্বার্থের জন্য এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের অবস্থানের জন্য খুব গুরুত্বপূর্ণ। চায়নার সঙ্গে বর্তমান প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের এই সফরটা গুরুত্বপূর্ণ এই জন্য যে বিএনপির সঙ্গে, দল হিসেবে বিএনপির সঙ্গে এবং অতীতে বিএনপি সরকারের সঙ্গে চায়নার যে ঐতিহাসিক সম্পর্ক ছিল সেটা মাঝখানে কিছুটা হলেও ভাটা পড়েছিল। আওয়ামী লীগের আমলে বিএনপির সঙ্গে যে রাজনৈতিক সম্পর্ক এবং আপনি অতীত টানলেন, এখন অনেকে মানে আমরা এখন অনেকে বলছেন যে বাবার পথে হাঁটছেন প্রধানমন্ত্রী, অর্থাৎ হ্যাঁ সেটাই বলছি, 1977 সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। যে বাংলাদেশের ঐতিহাসিকভাবে বাংলাদেশের সঙ্গে চায়নার সম্পর্কটা রাষ্ট্রীয়ভাবে তৈরি হয় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে, এবং সেটা বাংলাদেশের ঐতিহাসিক বাস্তবতা হলো বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় চায়না, আমেরিকা তারা বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষ অবলম্বন করেনি। সেই দিক থেকে বাংলাদেশের পক্ষের শক্তি, স্বাধীনতার পক্ষের শক্তি হিসেবে ভারত এবং রাশিয়ার বলয়ের মধ্যে ছিল বাংলাদেশ। আর চায়না বাংলাদেশকে স্বীকৃতি পর্যন্ত দেয়নি 75-এর পট পরিবর্তনের আগ পর্যন্ত। 75-এর পট পরিবর্তনের পরে বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে চায়না স্বীকৃতি দেয় এবং তারপরে প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেনাপ্রধান থাকা অবস্থায় 77 সালে চায়না ভিজিট করেন এবং চায়নার সঙ্গে বিভিন্ন সামরিক চুক্তি সহ বিভিন্ন বিষয়ে চুক্তি করেন। চায়নার ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশে আসেন তখন। এরপরে 1980 সালে আবার রাষ্ট্রপতি হিসেবে প্রেসিডেন্ট জিয়াউর রহমান চায়না ভিজিট করেন। ওই সময় চায়নার সঙ্গে যে অর্থনৈতিক সম্পর্ক, সামরিক সম্পর্ক গড়ে ওঠে, সেই সম্পর্কের কারণে বাংলাদেশ চায়না দেশ হিসেবে সম্পর্ক, বাংলাদেশের উন্নয়নের অংশীদার হওয়া এবং রাজনৈতিকভাবে সিপিসির সঙ্গে বিএনপির যে সম্পর্ক, এটা পর্যায়ক্রমে গভীর হয়। তার ধারাবাহিকতায় মাঝখানে একটু সেটা স্থিমিত বা খুব বেশি ওয়ার্ম না থাকলেও এইবার রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসার পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান বেগম খালেদা জিয়ার সন্তান এবং তাদের সঙ্গে চায়নার সরকারের এবং চায়নার যে সম্পর্ক ছিল তার ধারাবাহিকতায় নতুন একটা দিগন্ত উন্মোচিত হতে যাচ্ছে বলে অনেকে মনে করেন। কারণ হচ্ছে বিএনপি সরকার প্রথাগতভাবে বা তাদের রাজনৈতিক ধারাবাহিকতার অংশ হিসেবেই এরা নিঃশর্তভাবে ভারতমুখী নয়। তারা ভারতের সঙ্গে সম্পর্কেও রাখায় বিশ্বাসী, সেটা হচ্ছে আত্মমর্যাদা ও সমতার ভিত্তিতে। আমাদের স্বাধীনতার সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রেখে সবার আগে বাংলাদেশ সেই অবস্থান অক্ষুণ্ণ রেখে ভারতের সঙ্গে সম্পর্ক রাখায় তারা বিশ্বাসী। নিঃশর্তভাবে আওয়ামী লীগের মতো শুধু ক্ষমতায় থাকবার জন্য সব দিয়ে দেওয়ার যে সম্পর্ক তৈরি করেছিল সেটা বিশ্বাসী নয়। ফলে চায়নার সঙ্গে অতীতের সম্পর্ক এবং ভারতের সঙ্গে এই ইকুয়েশনের কারণে এই সরকারের প্রতি বা বর্তমান বাংলাদেশের প্রতি চায়নার আগ্রহ একটু বাড়ার কথা স্বাভাবিকভাবেই। সেই হিসেবে প্রধানমন্ত্রী যখন গেলেন সেখানে বাংলাদেশে এবার রাজনৈতিক এবং এটা বৈশ্বিক রাজনীতি, সেই রাজনৈতিক এবং উন্নয়ন অংশীদার হিসেবে, বাংলাদেশের ডেভেলপমেন্টের অংশীদার হিসেবে বিশেষ করে বিনিয়োগ, এই ক্ষেত্রে এবার জোর দিয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমান। ওইখানে দেখবেন যে বিনিয়োগের উদ্দেশ্য মাথায় রেখে চীনের শীর্ষ ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলোর প্রধানের সঙ্গে তিনি বসছেন। সেখানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে 7টা দেশের প্রধান ছিলেন, তাদের সঙ্গে যে বৈঠক হয়েছে। ইভেন কি মালয়েশিয়ায় তিনি বিনিয়োগের উদ্দেশ্যে ব্যবসায়ীদের সঙ্গে বসেছেন এবং তার সঙ্গে কিন্তু বিডার প্রধানকেও নিয়ে গেছিলেন। ফলে প্রধানমন্ত্রীর এবার সম্পর্ক উন্নয়ন, নতুন করে সম্পর্ক তৈরি, তার পাশাপাশি সবচেয়ে বড় তার ফোকাল পয়েন্ট হচ্ছে বিনিয়োগ। বাংলাদেশে এইসব দেশের বিনিয়োগ আকৃষ্ট করা এবং বিনিয়োগের পরিবেশ তৈরির জন্য তাদের যে চাওয়া সেটা বোঝা, সেই অনুসারে বাংলাদেশকে তৈরি করা, যাতে বাংলাদেশে বিনিয়োগ হয়, কর্মসংস্থান হয়, বাংলাদেশের অর্থনীতির চাকা, অর্থনীতির গতি বাড়ে চাকার। সেই সব বিবেচনায় খুব গুরুত্বপূর্ণ। এবং তিস্তা ব্যারেজ নিয়ে যে চুক্তি, সেটাও খুব গুরুত্বপূর্ণ। আর একটা হচ্ছে বাংলাদেশের সঙ্গে দীর্ঘদিন ধরে চায়নার যে উন্নয়ন সম্পর্কের বাইরে বৈশ্বিক সম্পর্কে BRI, যেটা
বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভস যেটা, সেটা খুব গুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে চায়নার কাছে অগ্রাধিকার ছিল, সেটার বাংলাদেশ কিন্তু সেটায় সম্মতি জানিয়েছিল। এখন বাংলাদেশের যে গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ বা জিডিআই যেটা, GDI সেই জিডিআই কিন্তু এখন বর্তমানে চায়নার কাছে খুব গুরুত্বপূর্ণ একটি ইস্যু। সেইখানে তার বাংলাদেশের অংশীদারিত্ব বা অংশগ্রহণ সম্পৃক্ততা কিভাবে থাকবে। বাংলাদেশ এইভাবে ওই জিডিআই এর বিষয়ে ইতিবাচক মনোভাব তারা পোষণ করেই চায়নায় তারা এবার আলোচনায় চায়নার প্রধানমন্ত্রীর সঙ্গে বসছেন, প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বসছেন। ফলে সব মিলিয়ে সমঝোতা স্মারক তো আছেই, আমাদের বিটিভি বেতার এর সঙ্গে, বাসসের সঙ্গে, সিনহুয়া রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের যে সমঝোতা স্মারক, আমাদের জলবায়ু পরিবেশ বিভিন্ন বিষয় নিয়ে সমঝোতা স্মারক আছে, ভূতাত্ত্বিক জরিপ নিয়ে আছে, সব কিছু আছে। কিন্তু খুব গুরুত্বপূর্ণ যেটা সেটা হলো জিডিআই, তিস্তা, আর একটা হচ্ছে বিনিয়োগে অংশগ্রহণ বাড়ানো, বিনিয়োগ বাড়ানো। আমি একটা প্রসঙ্গে যেতে চাচ্ছিলাম যে যখনই চীন তখনই কোনো রাষ্ট্রের বিরাগ ভাজন। হ্যাঁ, যদি SM সাইফ মুস্তাফিজ আপনি যদি বলতেন যে এই যে যখনই চীনের সফর তখনই বিরাগ ভাজন হয়ে যাওয়া, আপনি যদি এই বিষয়ে বলতেন কী কারণে, কেন এমনটি হচ্ছে বা কেন এমন হলো? ধন্যবাদ আপনাকে। আমার বিজ্ঞ সমালোচক এবং যারা টিভির পর্দায় দেখছেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। দেখুন, আমরা তো বিরোধী দলের রাজনীতি করছি এবং সরকারি দলের সাথে অবশ্যই আমাদের মত পার্থক্য বা বিরোধীর রাজনীতি আছে, কিন্তু বাংলাদেশের সরকার প্রধান যখন কোনো দেশে যাচ্ছে তিনি আমাদেরই প্রধানমন্ত্রী বা আমাদেরকেই আসলে রিপ্রেজেন্ট করছে। তো সেই জায়গা থেকে মালয়েশিয়াতে তার যেই একটা মোটামুটি গ্র্যান্ড রিসেপশন যেটা হয়েছে সেটা আসলে আমাদের জন্য একটা সম্মানজনক জায়গা। এবং আমরা চাই যে সামনের দিনে নানা রকম বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট চুক্তি বা আরও সামনের দিকে আরও বাংলাদেশের জন্য এরকম শ্রমবাজারের যেই একটা ল্যাকিংস ছিল, যেটা আমরা দেখেছি আওয়ামী লীগের সময় মোটামুটি 4 জন মন্ত্রী মিলে একটা বড় অঙ্কের টাকা লোপাট করা এবং সেখানে যে একটা বড় গ্যাপ তৈরি হলো, সেটা যেন আবার একটা রিকভারি এই গভর্নমেন্টের আমলে যেন করতে পারে। এবং এছাড়াও আরও নানা স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো যেন আবার নতুন করে রিওপেন করতে পারে বাংলাদেশ গভর্নমেন্ট, সেটা আসলে আমাদের একটা চাওয়ার জায়গা। এবং পরবর্তীতে যে তিনি চীনে গেলেন সেটাও বেশ ভালো একটা দিক। এবং আমার যিনি সমালোচক কি কি বিষয়ে ডিটেইল আলাপ হয়েছে বা কীগুলো, সেগুলো অলরেডি তিনি আলোচনা করে ফেলেছেন এবং সেটা আমরা পজিটিভলি দেখছি। এবং বাংলাদেশের জায়গা থেকে আমরা যেটা এক্সপেক্ট করি যে অন্য সময় আমরা যেটা দেখেছি আওয়ামী লীগ সরকারের বিশাল বহর নিয়ে তারা 200-300 মানুষজন নিয়ে যে বহরগুলো করতো, এটাও একটা ব্যাপার যে এবার খুব কম সংখ্যায় সম্ভবত 25 জন গিয়েছে। তো এটাও আমরা একটা পজিটিভলি দেখছি, পরে 2 জন গেছে। তো এই যে যারা আসবেন তারা যেন বাংলাদেশের মানুষকে একটু এনলাইট করে যে আসলে কি কি বিষয় আলোচনা হয়েছে, এটা জানি আমরা জানতে পারি। আগের বারগুলো মানে বিশেষ করে আওয়ামী লীগ সরকারে তো এগুলো ধোঁয়াশা রাখা হতো। আর মানে এই দুইটা দেশের আগে অন্য কোনো দেশ কেন আসলো না, সেটা তো ধরেন যে এটা তো খুবই ক্লিয়ার যে যেই দেশের মানে হাতে এখনো শেখ হাসিনা নিরাপদ বা আসলে সেই বিষয়গুলো এখনো সলভ করা হয়নি, তো সেখানে আমার মনে হয় যে বাংলাদেশের রাষ্ট্রপ্রধান বা প্রধানমন্ত্রী না যাওয়াটাই ভালো একটা ডিসিশন ছিল। এবং তিনি যেভাবে করেছে এটাকে আমি পজিটিভলি দেখি। কিন্তু এইটাতে তো তাদের আসলে মাথা খারাপ হয়ে গেছে, ভারতের মাথা খারাপ হয়ে গেছে। এবং যিনি এখন বর্তমান হাই কমিশনার আছেন দীনেশ ত্রিবেদী, তাকে সম্ভবত আজকে মন্ত্রী পদমর্যাদায় অ্যানাউন্স করা হয়েছে। তো তারা একদম হাইলি তাকে একদম অ্যাপয়েন্ট করা হয়েছে এবং এর আগে আমরা কখনো দেখিনি যে কোনো পলিটিক্যাল কেউ আসলে বাংলাদেশের হাই কমিশনার হিসেবে অ্যাপয়েন্টেড হয়েছেন। তো তারা একটা ভিশন নিয়ে হয়তো এসছেন এবং আগের পুনরায় যেই স্ট্র্যাটেজিতে বাংলাদেশকে তারা কন্ট্রোল করতে পারতো সেই কায়দায় হয়তো তারা কন্ট্রোল করতে চায়। তবে সোফার আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের মানুষের যে চাওয়া, বাংলাদেশের মানুষের যে আকাঙ্ক্ষা, সেটার অনুসারে বাংলাদেশ গভর্নমেন্ট ফাংশন করছে। এবং আমি আশা করব যে এটা যেন তারা মানে নিকট যেই আমাদের ভবিষ্যৎ আছে সেটা কন্টিনিউশনটা যেন তারা রাখতে পারে। এবং স্পেশালি তারা তো নানাভাবে চাপ প্রয়োগ করার চেষ্টা করবেই। চাপ প্রয়োগগুলো তখনই করতে পারে যখন আপনি এই যেমন হচ্ছে যে ধরেন রিফর্ম বা যেই আলাপগুলোর জন্য শেখ হাসিনা অনেক বড় হতে পেরেছে বা স্বৈরশাসক হতে পেরেছে, তখনই তো তার আসলে আরেকটা দেশের সাপোর্ট লাগতো যে আমি সব অন্যায় করবো, আমি খুন করব, আমি দুর্নীতি করব,
আমি অবৈধভাবে বছরের পর বছর থাকবো, তো সেই জন্য কোনো একটা দেশের তো বৈধতা লাগে। তো সেই হিসেবে শেখ হাসিনা কিন্তু ভারতকেই চুজ করে নিয়েছে বা ভারত এই সুযোগটা নিয়েছে। এখনো হয়তো বা ভারত সেই অ্যাঙ্গেলে চিন্তা করছে। তো আমাদের আসলে বাংলাদেশের ক্ষেত্রে এটা খুবই কনসার্নের জায়গা থাকা উচিত যে দেশের মানুষের স্বার্থ সংরক্ষণ করে জুলাইয়ের যে আকাঙ্ক্ষা, যে রিফর্ম বা যেই পরিবর্তনটা আমরা সিস্টেমেটিক চেঞ্জ করতে চেয়েছি, যার দরুন আসলে কোনো মানুষ এককভাবে এরকম ক্ষমতাধর হতে পারবে না, যার ফলে একটা স্বৈরতান্ত্রিক জটিলতা, স্বৈরতান্ত্রিক কাঠামো গড়ে ওঠে। তো সেটা তাদের খেয়াল রাখতে হবে, কারণ যদি তারা এটা না করতে পারে, আজকে হয়তো বা মানে ইন্ডিয়ার সাথে তারা এরকম একটা সম্পর্ক জায়গা দেখাচ্ছে, কিন্তু কালকে তার এই ত্রিবেদীরই মুখাপেক্ষী হতে হবে, ত্রিবেদীকেই তাদেরকে মানে স্যালুট করতে হবে বা সেজদা দিতে হবে। বা আর ভারতের বাকিগুলোর যারা আছে তারা অনেক দূরের কথা। মানে আমাদের জায়গাটা এখন এই এই পর্যায়ে নেমে এসছে যে এখন দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের যে মুখ্যমন্ত্রী, মানে সেই আসলে আমাদেরকে ওইভাবে আর মানে গোনায় ধরছে না এরকম করে তার যে স্টেটমেন্টগুলো। তো সেখানে মোদি বা অন্যান্য যারা আছে তারা তো ডিফারেন্ট। তবে ডেফিনেটলি মানে ভারতের সাথে আমাদের কোনো যুদ্ধ পরিস্থিতি বা এরকম কখনোই আমরা চিন্তা করতে পারি না, বা সেটা আমরা চাইও না। প্রত্যেকটা দেশের সাথে যেইভাবে সুসম্পর্ক এবং কূটনৈতিক সম্পর্ক থাকে সেটাই আমরা চাই যে ভারতের সাথে হোক। একটা প্রসঙ্গে চলে আসতে কূটনৈতিক জায়গা থেকে যেন বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্টতা রক্ষা করে সামনের দিনের মানে ভূ রাজনীতির ক্ষেত্রে যতটুকু গুরুত্বপূর্ণভাবে ভূমিকা রাখা যায়, আমি চাই যে বাংলাদেশের এখন বর্তমানে যিনি প্রধানমন্ত্রী তার দল এবং বিরোধী দলের যারা রাজনীতি আমরা করছি আমরা একসাথে সেটাই করতে পারবো। আপনি বলছিলেন যে মালয়েশিয়ায় যে সঙ্গীতটি বেজে উঠলো, কি আমার বন্ধু মহা জাদু জানে। তো মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এমন কি জাদু দেখালেন যে চীন গেলেন, যেতে না যেতে বাংলাদেশিদের জন্য প্রায় 2 বছর পর বোধহয় ভারতের ট্যুরিস্ট ভিসা চালু, এবং 28 জুন থেকে আবেদন করতে পারলেন, জানালেন দীনেশ ত্রিবেদী। এটা কি তেমনই জাদুর কোনো বহিঃপ্রকাশ দেখছেন? কূটনৈতিক আসলে আমার মনে হয় কি যে বিভিন্ন দেশ এই গ্লোবালাইজেশনের যুগে প্রতিদিনকার খবর প্রতিদিন পেয়ে যায়। তো ফলে প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব নেওয়ার পরে প্রতিদিন তিনি কি করছেন, তার অ্যাটিটিউড, তার চিন্তা, তার কাজের রিফ্লেকশন, তার সিম্পলিসিটি, তার আগামীর প্ল্যানিং, প্রতিহিংসা পরায়ণ না হয়ে ওঠা, দলকে কন্ট্রোল করবার জন্য তার যে আপ্রাণ চেষ্টাটা, ফলে এইটা নতুন এক তারেক রহমানকে পোট্রে করছে। তো এই মেসেজটা তো প্রতিদিন এই অ্যাম্বাসির মাধ্যমে, বিভিন্ন দেশের গোয়েন্দাদের মাধ্যমে বিভিন্ন দেশে যাচ্ছে। তার ফলে হয়তো এই বর্তমান সরকার বা প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি মালয়েশিয়া হোক, চায়না হোক, বা বাংলাদেশের উন্নয়নের অংশীদার যারা হতে চায়, অথবা বাংলাদেশের সঙ্গে বাইলেটারাল রিলেশনশিপ যারা শ্রদ্ধা এবং ডিগনিটির ভিত্তিতে রাখতে চায়, তারা আগ্রহী হয়ে ওঠা অস্বাভাবিক নয়। সেই বিবেচনায় মালয়েশিয়ায় তিনি প্রথম হলো এইরকম দুর্দান্ত এক রিসিপশন পেলেন। এবং আপনি ভাবেন তো যে আপনার সঙ্গে আমার একটা বৈঠক হলো, আমি আসলাম এখানে, আপনার সঙ্গে কথা বলার পরে আমি বের যাওয়ার সঙ্গে সঙ্গে আপনি ফেসবুকে একটা স্ট্যাটাস দিলেন, গান দরকার নাই, আমার বন্ধু মহাজাদু জানে। এইটা কি প্রকাশ করে না যে আপনি আমাকে বন্ধু হিসেবে কতটা আন্তরিকতার সঙ্গে গ্রহণ করেছেন এবং কতটা ফ্রুটফুল আলোচনা হয়েছে, বা ভবিষ্যৎমুখী কতটা স্বচ্ছভাবে ভবিষ্যৎকে আপনি দেখতে পেয়েছেন আমার মধ্যে। সুতরাং এইটা একটা ভালো মেসেজ। আর ভারত তো আমাদের ব্যাপারে সবসময়ই হচ্ছে আমাদেরকে তারা বিভিন্ন কৌশলে শুষে নিতে চায়। তাদের একটা রাজ্যের থেকেও অধম রাজ্য এই হিসেবে বাংলাদেশকে দেখেছে গত 16 বছর। অতীতেও বিভিন্ন সময় দেখেছে, কিন্তু গত 16 বছর যেটা হয়েছে, শেখ হাসিনা না চাইতেই সব দিয়েছে এবং এমনভাবে উজাড় করে দিয়েছে, ভারত কোনো দিন তার ওই দেওয়ার কথা ভুলতে পারবে না, সে নিজেই বলেছে। এখন বিনা ভোটে ক্ষমতায় থাকার জন্য তাকে উজাড় করে সব দিতে হয়েছে। সেই দেওয়ার পরে যখন গণঅভ্যুত্থানের মাধ্যমে গণহত্যা করে সে পালিয়ে গেল, আবার ওই ভারতেই গেল, ভারত এটা নিতে পারেনি হঠাৎ করে। কিন্তু ভারতের মধ্যেও তো কেউ না কেউ আছে, তারা নিশ্চয়ই ভাবছে বা ভাবতে বাধ্য হবে যে প্রতিবেশীর সঙ্গে কতদিন বৈরিতা রাখা যাবে, এবং এই বৈরিতা রাখলে ভারতের বা কী লাভ। এই যে আমাদের দেশে ভিসাটা 2 বছর বন্ধ রেখেছিল, 2 বছরে বাংলাদেশের যা ক্ষতি হয়েছে তার থেকে বেশি ক্ষতি হয়েছে ভারতের। বিশেষ করে আমাদের দেশের লোকগুলা টুরিস্ট হিসেবে যায়, চিকিৎসার জন্য যায়, ব্যবসার জন্য যায়,
তারা পকেট ভর্তি রুপি ডলার নিয়ে ওই নিয়ে দেশে যায়। যায় এবং গিয়ে ওদেরকে সেটা দিয়ে আসে আমাদের জনগণ, এবং এই যে আমাদের জনগণের টাকায় ওরা লাভবান হয় তারা সার্ভিস দিয়ে, তো তাদের কি লস হয়নি? তাদের লস তো আমাদের থেকে না, আমি অনেক আমি বেশি। যেটা বলতে চাইছিলাম যে চীন হ্যাঁ, সফরের সাথে সাথে বলছি সেই ক্ষেত্রে তারা এইটা অনেক দিন ধরে ভাবছিল, কিন্তু চায়না সফরকে কেন্দ্র করে আবার অতীত এরকম হয়েছে, যখনই বাংলাদেশের কেউ অন্য কোনো দেশের প্রতি আগ্রহ দেখায় বা তাদের সঙ্গে সম্পর্ক তৈরি হয়, যার সঙ্গে চায়নার আবার যায় না, তখন চায়না আমাদেরকে একটা বার্তা দিতে চায়। সেই বার্তাটা বেশিরভাগ সময়ই তারা দিত বুলেটের মাধ্যমে। আমাদের বর্ডারে কয়েকটা হত্যা করতো, আমাদের এখানে পুশিন তো এইবার চলছিল, পুশিনের চেষ্টা পুশিনের যে করছিল, পর্যায়ক্রমে এইসব চলছিল। দিয়ে তারা বার্তাটা করা বার্তা এবং দিত বিজিবি তা প্রতিহত করেছে। বাংলাদেশকে, যে তোমরা যদি অন্যমুখী হও তাহলে তোমাদের প্রতি আমাদের আচরণ এইরকম হবে। কিন্তু এইবার ভারতের সেই বার্তাটা ফেল করেছে। ওই বার্তাটা এই সরকার কোনো রকম পাত্তা না দিয়ে, বিজিবি দিয়ে এবং সীমান্তবর্তী মানুষ দিয়ে পুশিনকে ক্রমাগতভাবে প্রতিহত করতে সফল হয়েছে, এবং এর কৃতিত্ব বিজিবি সহ এবং ওই সরকার। সীমান্তবর্তী এলাকার সাধারণ মানুষ। জনগণ। কিন্তু এই বিজিবি এবং এই জনগণ সরকারের পলিসির বাইরে গিয়ে কিন্তু এটা করতে পারে না বা পারতো না, কারণ 16 বছর তো এটা করেনি বা পারেনি। কেন পারছে? কারণ এই সরকারের পলিসি সেটা। এখন সেই প্রেক্ষাপটে যখন ওই তাদের বুলেটের মাধ্যমে বা পুশিনের মাধ্যমে দেওয়া যে বার্তা সেটা ফেল করেছে, তখন তারা হয়তো রিয়েলাইজ করেছে যে এই বার্তা কাজ করবে না, বরং প্রতিবেশী একটা দেশের সঙ্গে তো একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, বাইল্যাটারাল রিলেশনশিপ উভয়ের স্বার্থে রাখতে হবে। ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক যদি আত্মমর্যাদা সমতার ভিত্তিতে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রেখে রাখা যায়, সেটা ভারতের জন্য লাভ, বাংলাদেশের জন্য লাভ। এই সম্পর্ক নষ্ট হলে তো কারো কোনো লাভ নাই। সেই বিবেচনায় ভারত যদি এইটা মাথায় রেখে কৌশলের অংশ হিসেবেও 2 বছর পরে এই ভিজিট ভিসা চালু করে থাকে, তাদেরকে ধন্যবাদ জানাই যে তারা উপলব্ধি করতে পেরেছে অন্তত ভবিষ্যতে যাতে আমার বাণিজ্য, আমার সংস্কৃতি, আমার বর্ডার কিলিং, আমার ন্যায্য পানির হিস্যা সহ ন্যায়সঙ্গত যে অধিকার আছে, সেই অধিকার থেকে আমার দেশ এবং আমার দেশের মানুষ বঞ্চিত হয়, এমন কিছু তারা না করুক, তারাও আমাদের দ্বারা কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয় তেমন কিছু বাংলাদেশেও তাহলে করা উচিত হবে না। একটা সুন্দর সম্পর্ক থাকুক, আমার উন্নয়নের জন্য, আমার দেশের জন্য, দেশের মানুষের জন্য ভারতের সঙ্গে সম্পর্ক দরকার, চায়নার সঙ্গে সম্পর্ক দরকার, আমেরিকার সঙ্গে সম্পর্ক দরকার, মালয়েশিয়ার সঙ্গে দরকার, মধ্যপ্রাচ্যের সঙ্গে দরকার, ইউরোপের সঙ্গে সম্পর্ক দরকার। যখনই আমরা শত্রু বানাতে চাই না, যখনই আমরা সম্পর্কের দিকে যাই, তখনই আরেকটি রাষ্ট্র, আরেকটি পক্ষ বিরাগভাজন হয়ে পড়ে। আমরা এমন একটি বিষয় আছি, আমরা একটা বিরতিতে যাব, বিরতির পর আমরা ফিরছি। প্রিয় দর্শক, সময় হলো একটা ছোট্ট বিরতি নেবার, ফিরছি কিছুক্ষণ পর, সাথে থাকুন। আবারও স্বাগত ইস্পাহানি মির্জাপুর 0 আরে। আমি SM সাইফ মুস্তাফিজ। আমরা যে আলোচনায় ছিলাম এতক্ষণ, ভারত, বাংলাদেশ এবং চীন সফর, মালয়েশিয়ার পরে চীন সফর, অর্থনৈতিক ক্ষেত্রে আমাদের সম্পর্ক মজবুত হলো। আবার ভারতের সাথেও কি সম্পর্কটা ওই একই আলোয় আলোকিত হচ্ছে, সম্পর্ক আরো মজবুত হতে যাচ্ছে? না, এটা ধরেন মানে ওই যে কিছু ধরেন থাকে না যে প্রতিবেশীর মতো একটা থাকে একটু জেলাসি, যে আমার ওই বাসার সাথে একটু ভালো সম্পর্ক হলো, এই বাসা আবার আরেকটু বেশি করে খাবার দাবার রান্না করে আবার দিচ্ছে। আবার মানে এটাই তো হওয়া উচিত। ধরেন যে আমার ডিপ্লোমেসিটা তো এরকমই হওয়া উচিত, যে আমার আবার আজকে আমি একটু ইউএস এর সাথে একটু ভালো আন্ডারস্ট্যান্ডিং রাখবো, দেখা যাবে এটাতে আবার চীন আবার আরেকটু এক্সট্রা কিছু করার চেষ্টা করবে। তো ধরেন যখন একটা দেশ মানে স্বতন্ত্র জায়গা থেকে ফাংশন করার জন্য এইসব কোনো ইন্টারনাল প্রবলেম থাকবে না, নিজেদের মধ্যে দুর্নীতি, তারপরে ভোট ডাকাতি, এইসব ব্যাপার থাকবে না, তখন কিন্তু আপনার একটা রাষ্ট্র, একটা দেশ ফাংশন করার ক্ষেত্রে খুব স্মুথ একটা কাজ করা যায়। বা যারা আসলে এই ডিপ্লোম্যাটিক জোন নিয়ে কাজ করছে বা কূটনৈতিক জায়গাটা নিয়ে কাজ করছে, তারা আরও মানে মোর প্রোডাক্টিভ হতে পারে। সেক্ষেত্রে ধরেন আমি ভারতের সাথে কোন বিষয়গুলো নিয়ে আলাপ করব, আবার সেক্ষেত্রে চীনের সাথে কতটুকু নিয়ে আলাপ করব, দেখা যাচ্ছে যে তাদের মধ্যে ইন্টারনালি একটা সমস্যা হচ্ছে, বা তারা মনে করছে আচ্ছা আমার বাংলাদেশকে তো হাতে রাখতে হবে বা বাংলাদেশের সাথে একটা গুড আন্ডারস্ট্যান্ডিং রাখতে হবে।
তো সেই জায়গা থেকে দেখা যাচ্ছে যে লাস্টলি আমাদের স্বার্থগুলোই সেক্ষেত্রে বেশি রক্ষা হবে। এবং ইন্ডিয়া আজকে তাদের ভিজিট ভিসা ওপেন করেছে, এটা তো ভালো, এটা আমরা মনে করি যে আমরা সাধুবাদ জানাই। পাশাপাশি যদি নাও করতো তাতেও আসলে আমার মনে হয় না যে ক্ষতি খুব একটা হতো, কারণ আমাদের দেশের যে অপার সৌন্দর্যের বিভিন্ন টুরিস্ট স্পটগুলো আছে সেটা আস্তে আস্তে আরো বেশি, সেখানে আমাদের যারা আছেন সেখানে ব্যবসায়ীরা আছেন তারা সেখানে ব্যবসা করতে পারছেন। আমি তো কলকাতার কিছু রিপোর্টও দেখছিলাম যে সেখানে যারা ট্যুরিজম নিয়ে কাজ করতে, সেখানে কচুরি আর আলুর দম বিক্রি হচ্ছে। তো তাদের এটা নিয়ে তাদের একটা ক্ষোভ আছে, বা স্পেশালি নিউ মার্কেট এরিয়া বা কলকাতার এরিয়াতে বা বিভিন্ন জায়গায় যে বাংলাদেশি পর্যটক যে আসছে না, এটাতে তাদেরই একটা বড় লস হয়েছে। তো সেই জায়গায় আমি মনে করি যে আমাদের দেশের একটা বড় লাভের একটা জায়গা তৈরি হয়েছে, কক্সবাজার থেকে শুরু করে যেসব টুরিস্ট স্পটগুলো আছে সেটা আরো উন্নত করার সুযোগ আছে, বা আমাদের যে পর্যটন শিল্প সেটা নিয়ে আমার মনে হয় যে বাংলাদেশ গভর্নমেন্টও আরো এখন ভালো কাজ করতে পারে, যেটার জন্য আসলে অন্য দেশে না গিয়ে যদি একটা ভালো বাজেটে দেশে আমরা ঘুরতে পারি, তো সেক্ষেত্রে তো আমাদের লোকাল ট্যুরিজমটাকে আর উৎসাহিত করা উচিত। আর এর পাশাপাশি ধরেন যে ট্রিটমেন্টের জায়গা সেটাও উন্নতিকরণের জায়গা হয়েছে। গরুর ক্ষেত্রেও আমি দেখেছি যে আসলে একটা ভালো সাপোর্ট না, সিস্টেম তৈরি বাংলাদেশের হচ্ছে বাংলাদেশে। চিকিৎসার সেবাটা কিন্তু দারুণভাবে এগিয়ে যাচ্ছে। হ্যাঁ, সেটাই বললাম, মানে বাংলাদেশের মানুষের তো একটা আস্থাহীনতা ছিল যে কিছু হলে আসলে ভারত বা আরেকটু মানে যদি এমন কি যে 2 অবস্থা বছর থাকে। আমরা চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হয়েছে আমাদের না, ডেফিনেটলি আমরা ওই তো- আস্থাটার জায়গাটা বাংলাদেশের যারা আমাদের আরো তৈরি। চিকিৎসকরা আছেন তারা তো অবশ্যই অনেক মানে যোগ্য, এবং তাদের জায়গা থেকে তারা প্রমাণও করে যাচ্ছে যে আসলে আমাদের চিকিৎসা ব্যবস্থাটা দিন দিন উন্নত করা সম্ভব হচ্ছে। তো সোফার এই বন্ধ টন্ধ করে আসলে আমাদের যে খুব একটা ক্ষতি হচ্ছে সেরকম কিছু না, তো এটা আমি পজিটিভলি দেখছি আর কি। আমার আরেকটি বিষয় যে বিনিয়োগ কার্যালয়টা যে মানে খোলার ঘোষণা প্রধানমন্ত্রী, বিনিয়োগ কার্যালয়টার ক্ষেত্রে আমাদের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে চীনের সাথে এটা আরো সহজ হলো। মানে বিনিয়োগ কার্যালয়টা কি? ডেফিনেটলি ধরেন বিডার ওইখানে যদি একটা কার্যালয় থাকে যেখানে চাইনিজ ইনভেস্টররা যারা বাংলাদেশ সম্পর্কে আগ্রহ দেখান, তারা যদি ওইখানে বসেই অ্যাসেসমেন্টের বিভিন্ন উপাদানগুলি পেয়ে যান, যে তিনি যে ধরনের প্রোডাক্ট তৈরি করবেন বা যে ধরনের কারখানা স্থাপন করতে চান বা যে ব্যবসায় বিনিয়োগ করতে চান, সেটার বাংলাদেশের প্রসপেক্ট কতখানি, এটা জানার জন্য যদি ওখানেই একটা সুযোগ তৈরি হয় এবং ওইখান থেকেই জানতে পারেন এবং তার যদি আগ্রহ তৈরি হয়, এক হচ্ছে বাংলাদেশ তার যে এইখানকার যে ফ্যাসিলিটিস সেটাকে সেল করতে পারছে ওইখানে যারা এটা জেনে তাদের মধ্যে যারা আগ্রহী হবে তারা বাংলাদেশ ভিজিটে আসবে, অ্যাসেসমেন্ট করবে, দেখবে, ফলে এটা বিনিয়োগকে সহজীকরণ করে এবং আরও উন্মুক্ত করে, সেটা তো অবশ্যই ভালো দিক। এবং এই যে 3টা শীর্ষ ব্যবসায়িক গ্রুপের প্রধানদের সঙ্গে যে প্রধানমন্ত্রী বৈঠক করছেন, তারাও তো খুব বড় মাপের ব্যবসায়িক গ্রুপ, তাদের যদি আগ্রহ তৈরি হয় এবং বাংলাদেশে যদি তারা সত্যি সত্যি বিনিয়োগ করেন এবং বাংলাদেশ যদি তাদের আশ্বস্ত করতে পারে যে বিনিয়োগ করবার মতো পরিবেশ ইনফ্রাস্ট্রাকচার আছে, তাহলে আলটিমেটলি তারাও লাভবান হবে ব্যবসায়িকভাবে, বাংলাদেশও লাভবান হবে। কারণ আমাদের এখানে তো জনশক্তি, আমরা যে মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে যে রপ্তানি হয়, ওইখানে খুব ভালো বেতনে চাকরি করার সংখ্যা তো খুবই কম, খুব অল্প বেতনে চাকরি করে। বাংলাদেশে তো জনশক্তি মূল্য তো সস্তা, তো সেই ক্ষেত্রে শ্রম সস্তা, সেই ক্ষেত্রে আমাদের দেশে যদি এইরকম বিনিয়োগ হয়, কারখানা হয়, বিভিন্ন রকমের উৎপাদন এখানে সচল থাকে, তারা কম শ্রমে মূল্য পেল, এখানে শ্রমিক পেল, আর বাংলাদেশের শ্রমিকদেরও ওই যারা কাজ করে সৎভাবে উপার্জন করে বাঁচতে চায়, তাদের ওই মধ্যপ্রাচ্যে বা বিভিন্ন দেশে গিয়ে অমানবিক চাকরি, অবৈধভাবে যাওয়া, সেটি কমে যাবে, দরকার হবে না। ফলে এইটা দুই দেশের জন্যই ভালো, যারা বিনিয়োগ করবে তাদের ব্যবসার জন্য ভালো, আর বাংলাদেশের দ্বারা আর্থিকভাবে লাভবান হবে, বিনিয়োগ এখানে বাংলাদেশে কর্মসংস্থান, আমাদের জন্য কর্মসংস্থান বড় জরুরি বিষয় যে কয়টা, তার মধ্যে একটা কিন্তু কর্মসংস্থান। আপনি এদেশের তরুণদের শুধু কাজ দেন, দেখবেন তারা কাজ করে সৎভাবে উপার্জন করে তারা বাঁচতে চায়, তাদের অন্য ওই যে অপরাধ প্রবণতা কমে যাবে, উশৃঙ্খলতা অনেকাংশে কমে যাবে, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন যে ডেটোরিয়েট করে, এর পেছনে যে ছিনতাই, এটা সেটা নানান বিষয় ভূমিকা রাখে। কাজ দিলে দেখবেন যে বিনিয়োগ হলে, কর্মসংস্থান হলে অনেকটা কমে আসে, ফলে এটা অবশ্যই দীর্ঘমেয়াদী গুরুত্বপূর্ণ উদ্যোগ তো বটেই। হ্যাঁ, উদ্যোগ, কিন্তু একদিকে আমরা
দেশ হোক আন্তর্জাতিকভাবে আন্তর্জাতিক পরিমণ্ডলে আমরা কূটনৈতিক সম্পর্ক, ব্যবসায়িক সম্পর্ক আরও উন্নত করব। কিন্তু ঘটনা হলো যে 2025 সালে দেশের বিভিন্ন সেবা খাতে ঘুষ দিতে হয়েছে 12,633 কোটি টাকারও বেশি, যা সংশোধিত জাতীয় বাজেটের প্রায় 1.6% সমান। কিভাবে দেখছেন? কোনো ভালোভাবে তো দেখার বিষয় না আসলে। তার মানে কি আপনার সেবা গ্রহণ করতে হলে যদি 12,633 কোটি টাকা দিতে হয়, এটা তো পজিটিভ কোনো সাইন না। এবং এটা তো আসলে আমাদের এবং এটা কিন্তু 2025 হ্যাঁ, 25 বলা হচ্ছে 2025 হয়েছে। মানে এটা টিআইবি বলছে তার। হ্যাঁ, অবশ্যই 2025 হয়েছে। আপনি তো বাংলাদেশের আমূল কাঠামো পরিবর্তন করতে পারেন নাই। এবারও হবে, এবার আরো বেশি হবে। এটা হয়তো আরো দ্বিগুণ হতে পারে, তিন গুণ হতে পারে। ইন্ট্রিমে হয়তো একটু রয়েস হয়ে যারা ছিল একটু ভয়ে ভয়ে খেয়েছে, যেই আমলাতান্ত্রিক সেট আপ ছিল বা যারা আসলে ফাংশনগুলো করে, সব তো আর সরকার প্রধানমন্ত্রী করে না। মানে অনেকগুলো তো লেয়ারে এই কাজগুলো হয়। সব ঘুষ কি প্রধানমন্ত্রী নিচ্ছে বা মন্ত্রী নিচ্ছে? তাদের আন্ডারে অনেকগুলো লেয়ার থাকে। তো এটা ধরেন যে 17 বছর না, বাংলাদেশ স্বাধীনতা পরবর্তী সময় থেকেই এই সিস্টেমটা গড়ে উঠেছে। যে সিস্টেমের জন্য আসলে আমাদের এই লড়াইটা ছিল এবং আমরা চেয়েছি যে আসলে এই পরিবর্তনটা যেন হয়, মানে জবাবদিহিতার জায়গাটা যেন নিশ্চিত হয়, মানুষ যেন সেবা গ্রহণ করতে গেলে, মানে সামান্য দেখেন পাসপোর্টের নিতে গেলে সেখানে আপনার ঘুষ দিতে হচ্ছে, এবং সবচেয়ে বেশি পাসপোর্ট এনআইডি নিতে গেলে ঘুষ দিতে হচ্ছে। তো এই সিন্ডিকেটটা এটা তো বহু বছর ধরে হয়ে আসছে এবং এই সেবাগুলো পাওয়ার জন্য যে আসলে এরকম করে টাকা এক্সট্রা, মানে অলরেডি তো আমরা কিছু না কিছু পে করি, যদি পাসপোর্ট নিতে যাই সেক্ষেত্রে তো আমাকে গভর্নমেন্টকে একটা টাকা পে করতেই হয়। কিন্তু এর পাশেও আবার যদি আমার অমুককে একটু দালাল ধরে একটা টাকা, পুলিশের কাউকে একটা টাকা, আবার পাসপোর্ট অফিসের কাউকে একটা টাকা, আবার একটু অমুক বসকে একটা টাকা, এই যে কতগুলো লেয়ারে যে আপনি টাকাগুলো দিচ্ছেন, এটা সামষ্টিকভাবে দেখবেন এই টাকা। এবং আবার অনেক টাকা দেখবেন হিসাবের বাইরেও আছে, যেগুলো আবার উপর মহলের টাকা, মন্ত্রী, সচিব বা এই লেয়ারে যেগুলো যারা করে। তো শুধুমাত্র এটা 2025-এর হিসাব বলা ঠিক হবে না। আমার মনে হয় যে এই হিসাবটা আসলে বাংলাদেশ বিগত সময় পর্যায়ক্রমে এসে একটা রূপ এসে দাঁড়িয়েছে। তো এটাকে একদম মানে পুরোপুরি নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য আসলে এই সরকারের কাজ করতে হবে। এবং যেই সংস্কারগুলোর আলাপগুলো বারবার এসছে, একদিকে কার্যক্রম চলছে সরকারের 4 মাস যথারীতি মালয়েশিয়া হয়ে চীন বড় বড় চুক্তি হচ্ছে, আমরা ভবিষ্যতের দিকে ধাবিত হচ্ছি। তো এই যে ঘুষ, অপরাধ প্রবণতা, এই কার্যক্রমগুলো কি অব্যাহত চলছে একইভাবে? এটা আসলে চলবে নির্মূল আদৌ সম্ভব কিনা সেটা একটা প্রশ্ন। তবে নিয়ন্ত্রণে রাখা এবং যতটা সম্ভব নিম্ন পর্যায়ে নামিয়ে আনা সম্ভব। এইটা আজকে যে টিএবিজি রিপোর্টটা দিয়েছে, এইটি আলোচনা অনেকের কাছে মানে ঠিক ওইভাবে অ্যাড্রেস করা হচ্ছে না যে এই দুর্নীতিটা কোন দুর্নীতি। এটা হচ্ছে একেবারে খুচরা পর্যায়ের দুর্নীতির একটা খণ্ডচিত্র। খুচরা পর্যায়ের কেন বলছি? 18টা সেক্টর, পাসপোর্ট, বিআরটিএ, আইন শৃঙ্খলা রক্ষাকারী, কৃষি, ভূমি, বিচার, চিকিৎসা সেবা, এরকম মিলিয়ে 18টা সেবা খাত। এই সেবা খাত থেকে দেশের সাধারণ মানুষ রাষ্ট্রের কাছে তার যে অধিকার সেবা পাওয়া, সেই সেবাটা পেতে তাদের খুব অল্প টাকা থেকে শুরু করে একটু বেশি টাকার নানান রকমের ঘুষ দিতে হয়। এবং এই ঘুষ দেওয়া এবং নেওয়ার ক্ষেত্রে সব জায়গায় যে সিস্টেমটাই এই ঘুষপ্রবণ করা হয়েছে। যেমন ধরেন অনেক সময় এরকম আছে, ধরেন আমার একটা জমির রেজিস্ট্রেশন করব, আমি অন্যের জমিটা কায়দা কানুন করে আমার নামে করব, তখন আমি ওইখানে ঘুষ দিয়ে এটা করি। ফলে ঘুষ গ্রহীতা এবং দাতা দুইজনেই কিন্তু ওইভাবে একটা চক্র হয়ে গেল। আমি একটা লাইসেন্স নিব, সেই লাইসেন্সটা নেওয়ার জন্য আমার 10টা 20টা 15টা প্রতিষ্ঠানের বিভিন্ন ক্লিয়ারেন্স সার্টিফিকেট দিতে হবে। আমি এতগুলা দিব, সেইখানেও ফি দিয়ে তারপরেও কিছু ঘুষ দিতে হয়। আমি একটা প্যাকেজ ডিলে আসলাম, ভাই এত টাকা, কত টাকা নেবেন, তা এত টাকা দিবেন, আপনার সবগুলো আমি করে দিব। এইটা একটা ঘুষ লেনদেন প্রক্রিয়া। ফলে ঘুষ যারা দেয় তারাও এই সিস্টেমের কারণে ঘুষ দিতে বাধ্য হয়, অথবা নিজেরাই অন্যায় করে বলে ঘুষ দিয়ে অন্যায়টাকে জায়েজ করে। আর পাশাপাশি যারা ঘুষ গ্রহণ করে তারাও এটা করে। এইটা হচ্ছে কেবলমাত্র সেবা খাতের সেই ছোট খুচরা ঘুষের খণ্ডচিত্র। এটা এর মধ্যে কিন্তু বড় বড় যে ডিল হয়,
টেন্ডার, Tender বড় বড় বাজি। প্রজেক্ট যেখানে শত কোটি হাজার কোটি টাকার ঘুষ লেনদেন হয় বা দুর্নীতি হয়, সেটা কিন্তু এটা না। এটা একেবারেই সাধারণ মানুষের, এবং এর মধ্যে অ্যামেজিং হলো শহরের তুলনায় গ্রামে ঘুষ দিতে হচ্ছে বেশি। গ্রামের ৬৬% লোক এই ঘুষ দিতে হচ্ছে, শহরে দিতে হচ্ছে ৫৮%। এর মধ্যে ৮১% মানুষ বিশ্বাস করে এই ঘুষ নিয়ে কোনো কথা বলে লাভ নাই, কারণ এটা পুরো একটা সংস্কৃতি, সিস্টেমটাই এটা এটাই system হবে, না সংস্কৃতি, দিলে এটা হবে না। দিতেই হবে, এটা নিয়ে কথা বলে লাভ নাই। মাত্র ২৯.৫% মানুষ দুদক সম্পর্কে জানে। দেশের এখনো ৭০% মানুষ দুদক সম্পর্কে কিছু জানে না। যারা জানে তাদের মধ্যে বেশিরভাগ আবার জানে না যে এই ঘুষ বিষয়েও কমপ্লেনটা কোথায় করতে হবে বা দুদক কি জিনিস। এখন এই যে ওভারঅল যেই চিত্রটা, এই চিত্রটার আসার একটা জায়গা আছে। আবার ইন্টারিম গভর্নমেন্টকে সময় ১২,৬৩৩,২০,০০,০০০ টাকার এই প্রান্তিক জনগোষ্ঠীর ঘুষ লেনদেন হয়েছে, একটা নিন্দার ঝড় উঠছে, কিন্তু ২৩ সাল থেকে এটা কিন্তু ১০% কমেছে। এই ১০% কমেছে, তার মানে ১,২০০ বা ৩০০ কোটি টাকা ঘুষ কম লেনদেন হয়েছে এই সেবা খাতে। কেন সেটা হয়েছে? কারণ হইল ওর কৃতিত্ব আবার ইন্টারিম গভর্নমেন্টের না, তারা ওই প্রশাসন এইখানে ওইখানে কিছুই করতে পারেনি। ওই সময় একটা থতমত খেয়ে গেছিল এই প্রান্তিক অফিসাররা, যে এমন গণ অভ্যুত্থানের পরে এখন যদি টাকা চাই, ওই ছাত্ররা যদি আসে, এলাকার লোকজন যদি আসে, এসে যদি বলে যে হ্যাঁ এখনো ঘুষ খাবে, ফলে তারা একটু ওই দম ভয় আর কি, নিয়েছিল, সেই ভয়ে কিছুটা কমেছে। কিছুটা কমেছে। ফলে পুরা সেই আগের সিস্টেম, আগের সেই প্রশাসন তাহলে কি আমি বলবো যে সেই কারণেই জুলাই গণ অভ্যুত্থানের স্মৃতিচারণ এবং জনসচেতনতা আবার তৈরির জন্য ৩৬ দিনব্যাপী কর্মসূচি। একটা বিরতি নিই, আবারও সে বিষয়ে ফিরব। দর্শক, সময় হলো ইস্পাহানী মির্জাপুর 0 আরে আরেকবার বিরতি নেবার, ফিরছি কিছুক্ষণ পর। আবার স্বাগত ইস্পাহানী মির্জাপুর 0 আরে। যেমনটি বলছিলাম যে জুলাই গণ অভ্যুত্থানের স্মৃতিচারণ এবং জনসচেতনতা তৈরি করতে ৩৬ দিনব্যাপী কর্মসূচি দিয়েছে ১১ দলীয় জোট। এই কর্মসূচিগুলো সচেতনতা বৃদ্ধি করবার জন্য আমরা কি ভুলে গেলাম মাত্র এই একটি বছর ২টো বছর যেতে না যেতে? এবং এই কর্মসূচিগুলোর মধ্যে ৫ আগস্ট সারা দেশে জেলা উপজেলা মহানগরে বিক্ষোভ সমাবেশ করবে ১১টা। এই বিক্ষোভ সমাবেশটা কিসের, যদি একটু ভেঙে বলতেন? এটা হচ্ছে যে জুলাই গণভোটের যে রায়, সেটা বাস্তবায়ন না হওয়া, সংস্কারগুলো বাধাগ্রস্ত হওয়া এবং বাস্তবায়ন না হওয়া, এই পরিপ্রেক্ষিতে এই বিক্ষোভগুলো হবে। এবং সার্বিকভাবে আমাদের যেই ১১ দলীয় ঐক্যজোট, এটা তো জুলাইয়ের স্পিরিট থেকে অবশ্যই হয়েছে, পাশাপাশি জুলাইয়ের স্পিরিটের যে মেইন আকাঙ্ক্ষা সংস্কার, আওয়ামী লীগের বিচার এবং বাংলাদেশকে একটা নতুনভাবে ঢেলে সাজিয়ে যে একটা নতুন আকাঙ্ক্ষা বাস্তবায়ন করা, সেই লক্ষ্যে মূলত এই ইলেকটোরিয়াল জোটটা হয়েছিল এবং সেটা এখনও চলমান। এবং তারই পরিপ্রেক্ষিতে আমরা ফ্যাসিবাদ বিরোধী আমলের এই জোটের যারা শরিকরা আছি, তারা মিলে এই পরিকল্পনা সাজানো হয়েছে। তবে এনসিপির আলাদা করে এই ৩৬ দিন ব্যাপী আসলে আলাদা রাজনৈতিক প্রোগ্রাম থাকছে প্রতিদিনই। এবং খুব সিগনিফিক্যান্টলি আমরা চেষ্টা করব জুলাইকে যেভাবে আসলে সংরক্ষণ করা উচিত, যেভাবে আসলে আমাদের তরুণ ছাত্র জনতা, শ্রমিক থেকে শুরু করে সব শ্রেণী পেশার মানুষ যেভাবে আসলে ঝাঁপিয়ে পড়ে সেটাকে সফল করেছে, সেই প্রত্যেকটা অংশগ্রহণ, প্রত্যেকটা শ্রেণী পেশার অংশগ্রহণের যেই মূল্যায়নটা করা বা সেই স্মৃতিটাকে আবার নতুন করে পুনরায় জাগরণ করা, সেটা আসলে এনসিপি কাজ করছে। এবং আজকে আমি মিটিংটা শেষ করে আসলাম, তো পরিকল্পনা হচ্ছে, আশা করছি আমরা এই শনিবার দিন অ্যানাউন্স করতে পারবো পুরো পরিকল্পনা। তো দেখুন, আসলে জুলাইকে বারবার মনে করাটা এরকম কারণে না যে আসলে আওয়ামী লীগ যেরকম প্রোগ্রাম করতো, মানে মুক্তিযুদ্ধের চেতনা যে সেল করতো, আমরা মনে করি কি জুলাইকে বাঁচিয়ে রাখাটা এই জন্যই জরুরি, কারণ জুলাইকে কিন্তু আপনি দেখবেন যে মেইন স্ট্রিম মিডিয়া থেকে শুরু করে সব জায়গায় কিন্তু ওইভাবে আসলে সেলিব্রেট করতে চায় না, বা একরকম নাকশিটকানো একটা জায়গা অলরেডি তৈরি হয়ে গেছে। কারণ আপনার যে মিডিয়া হাউসগুলো আছে বা যেই জায়গাগুলো আছে, সেই জায়গা থেকে অনেক রকম প্রভাবক এই ব্যাপারগুলো কাজ করে, যেটা ফ্যাসিবাদের যারা দোসররা যারা ছিল বা সেই কাঠামোর যারা অন্তর্ভুক্ত লোকজন ছিল, তারা তো একবারে সবাই চলে যায়নি। আপনার মিডিয়া হাউসগুলোতে আছে, আপনার
মানে সচিবালয় কেন্দ্রিক বলি বা পুরো সিস্টেমের ভিতরে তারা আছে। তো তারা বারবার যেটা চেষ্টা করে যে এইটাকে যদি আমরা একদম বিলুপ্ত করে দিতে পারি, এটাকে যদি আমরা প্রশ্নবিদ্ধ করতে পারি, মানে জুলাইকে যদি আপনি প্রশ্নবিদ্ধ করতে পারেন, তাহলে কিন্তু তারা আবার নতুন করে ফেরার একটা স্পেস পায় বা সেই সুযোগটা তারা পায়। আওয়ামী লীগের কথা বলছি। তো সেই জায়গা থেকে আমি মনে করি যে বিএনপি, এনসিপি, বাংলাদেশ জামাত ইসলামী সহ আমরা যেই রাজনৈতিক দলগুলো বা এনসিপি তো তখন রাজনৈতিক দল হিসেবে ফাংশনাল ছিল না, তো আমি তরুণ ছাত্র জনতা যাদেরকেই বলছি না কেন, সবার মিলে আসলে এই একটা প্রশ্নে যে আমরা নতুন পরিবর্তনের জন্য, সংস্কারের জন্য যে লড়াইটা করেছি সেটাকে যেন আমরা সেলিব্রেট করতে পারি। এটা যেন শুধুমাত্র চেতনা ব্যবসা না হয়, আমাদের প্রত্যেকটা কাজ, আমাদের প্রত্যেকটা প্রোগ্রাম, তো তার যেন একটা ভিশন থাকে, সেই সিগনিফিকেন্সটাকে যেন আমরা মানুষের ডোর টু ডোর নিয়ে যেতে পারি এবং তারা উপলব্ধি করতে পারে যে আচ্ছা জুলাইয়ের 1 তারিখের জায়গাটা আমাদের এইভাবে কেন হয়েছিল, বা জুলাইয়ের 15 তারিখে কি হয়েছিল, 12 তারিখে কি হয়েছিল, মানে কেন মেয়েরা হল ভেঙে বেরিয়ে গেল, কেন একদিন সব প্রাইভেটের ইউনিভার্সিটির শিক্ষার্থীরা বেরিয়ে গেল, কেন শ্রমিকরা রাজপথে নেমে আসলো, বা কেন মা বাবারা সব রাজপথে নেমে আসলো। সেই সকল শ্রেণী পেশার যেই অংশগ্রহণটা, সেটাকে আমাদের আসলে আমার মনে হয় যে বারবার মানে পুনর্জাগরণ করা উচিত, যেন তারা ফিল করতে পারে যে আমাদের জন্যই একটা নতুন বাংলাদেশের নতুন সম্ভাবনাময় একটা গভর্নমেন্ট ফর্ম করেছে, বিরোধী দল আছে যারা বাংলাদেশকে নিয়ে চিন্তা করছে, বাংলাদেশকে নিয়ে কাজ করছে। তা না হলে হবে কি যে ধরেন এখন সরকার পরিবর্তন হওয়ার পরে বা ইন্টারিম গভর্নমেন্টের যাওয়ার পরে নতুন যে সরকার এসছে, মানে অনেকগুলো বিষয় তো আসলে সলভ হলো না। যেরকম আমি অনেক টকশোতে বলেছি যে মানে 90-এর উদাহরণ টেনে বলছি যে রাজনৈতিক দলগুলো একরকম বাংলাদেশের মানুষের প্রতারণা করেছিল। তো সেই জায়গা থেকে আমরা ওই ট্রেডিশনাল পুরনো যে পলিটিশিয়ান, তাদেরকে আসলে আমরা ওইভাবে ট্রাস্ট করতে পারি না। তো এই জন্য আমরা অনেক ফাইট করেছি যে জুলাই সনদে যে প্রথম স্বাক্ষর না দেয়া, তার কারণ ছিল যে একটা আইনি ভিত্তি তৈরি করা, এবং আইনি ভিত্তি তৈরি করার জন্যই কিন্তু সেটা দেখা যাচ্ছে গণভোটের দিকে গেছে। কিন্তু গণভোটের যে গণরায়, সেটাকে কিন্তু আমরা দেখলাম যে বিএনপি সেটা বাস্তবায়ন করলো না। এবং পরবর্তীতে যে অধ্যাদেশগুলো ছিল, গুরুত্বপূর্ণ অধ্যাদেশ, আপনি একটু আগে দুদকের কথা বললেন, দুদককে শক্তিশালী করা, এই সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা, নির্বাচন কমিশনকে শক্তিশালী করা, এই জায়গাগুলো নিয়েই তো আমাদের কাজ ছিল। এই জায়গায় যদি এখন তারেক রহমান আমাদের যিনি প্রধানমন্ত্রী, তার যদি কোনো একজন আস্থাভাজন লোককে বসায়, এই সেই জন্য তো আপনার ওই 30% না, মানে আর কারো জানারই প্রয়োজন নাই, মানে কত মানুষ জানলে তাতে কি হলো। কারণ যারা দুর্নীতিগ্রস্ত, যেই বসুন্ধরা গ্রুপকে আমরা দেখেছি যে ইন্ট্রিমের সময় আসলে মানে মামলার কথা বলা হয়েছে, হাসনাত আব্দুল্লাহ বলেছেন যে তারা হঠাৎ করে আবার নতুন করে মানে তারা এত পাওয়ারফুল হয়ে গেছে, একটা দেশের মধ্যে এত ক্ষমতা ধরে একটা প্রতিষ্ঠান কি হয়ে গেল, যেখানে আমরা দেখছি যে বেক্সিমকোর যিনি মালিক বা নাভানা গ্রুপেরও সম্ভবত ভাইস চেয়ারম্যান, তাকেও আমরা দেখলাম যে মানে বিচারের মুখোমুখি বা আইন শৃঙ্খলা বাহিনী তাকে গ্রেফতার করেছিল। কিন্তু এই যে কিছু লোক আনভির বা মানে তাদের নামে উল্লেখ করতেছে, তারা দেশের থেকে বাইরে, তো আমরা দেখিনি ইন্টারিম গভর্নমেন্টের সময় তারা দেশে আসতে পারছেন, কিন্তু আবার এই সরকারের সময় কিভাবে তারা ফিরতে পারছে, কিভাবে এস আলমদেরকে আবার নানা প্রক্রিয়াতে ব্যাংকগুলোকে দখল করার সুযোগ করে দেওয়া হচ্ছে। তো এই যে এই কাজগুলো তো ফ্যাসিবাদ কাঠামোর সময় হয়েছে। এই মানুষগুলাই তো ধরেন একটা জায়ান্ট বসুন্ধরা গ্রুপ, মানে একটা কেউ ব্যবসা করছে, সেটা নিয়ে আমার কোনো সমস্যা নেই, কিন্তু যখন অন্যের হক মেরে আপনার জায়গা দখল করে এইভাবে কেউ একজন মনস্টার হয়ে আসছে, এবং সে যখন সরকারকে পেট্রোনাইজ করছে, সরকার তার প্রতি একটা নতি স্বীকার করছে বা তাকে টিকে রাখার জন্য সেও কাজ করছে। এখন বর্তমানে যে সরকার আসছে, সেও যদি এরকম কিছু গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজকে বেছে নেয় যে আপনারা আমাদেরকে টাকা পয়সা দেন, আপনারা আমাদেরকে ইলেকশন হয়তো বা টাকা দিচ্ছেন বা সামনে হয়তো বা কি দিবেন, আমরা আপনাদেরকে দেখছি, তো এটা তো আসলে মানে বাংলাদেশের মানুষের সে আকাঙ্ক্ষা বাস্তবায়নের রাজনীতি হলো না। এটা তো জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হলো না, এটা তো আওয়ামী লীগের পুরনো ফ্যাসিবাদ কাঠামোর রাজনীতি হলো, যেটাকে আমরা দেখেছি যে মানে জুলাইয়ের সময় আমরা দেখেছি যে কিছু বড় বড় ব্যবসায়ীরা আলাদা করে সম্মেলন করেছে, সম্মেলন করে বলছে কিভাবে হাসিনাকে টিকিয়ে রাখবে। তো আমরা তো চাই না নতুন করে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে টিকিয়ে রাখার জন্য আবার বসুন্ধরা গ্রুপ, আবার অমুক গ্রুপ, তমুক গ্রুপ, এরা এসে আবার এই নতুন করে একটা কাঠামো তৈরি করে। ওই সময় অনেক শিল্প কারখানা অনেকগুলো তো আমরা চাই যে ন্যায্যতার ভিত্তিতে বাংলাদেশে আরো নতুন নতুন অনেক শিল্প উদ্যোক্তা যারা আছে, এন্টারপ্রেনার যারা আছে, তারা তৈরি হোক। বাংলাদেশে এরকম 4-5টা বড় বিশাল ইন্ডাস্ট্রি বা বিশাল জায়ান্ট মনস্টার না গড়ে উঠে, আমরা চাই যে হাজার খানেক বড় বড় ব্যবসায়ীরা গড়ে উঠুক, যারা আসলে বাংলাদেশ প্রশ্নে বাংলাদেশের আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করার জন্য তারা কাজ করবে। তারা হুট করে সিন্ডিকেট ব্যবসা করে কোন একটা পণ্যের দাম নিয়ন্ত্রণ করবে না, বা হঠাৎ করে আপনার কোভিড হলো, তখন দেখা গেল যে মাস্কের ব্যবসা করার জন্য সরকারকে দায়িত্ব না দিয়ে তারা নিজেরা কোম্পানি দিয়ে ব্যবসা করছে, 5 টাকার জিনিস 10 টাকা রাখছে। এই সিন্ডিকেটের জায়গাটা ভাঙার জন্য জুলাইকে বারবার মনে করতে হবে। জি,
কিন্তু যেসব শিল্প কারখানা প্রতিষ্ঠান রাজনৈতিক তকমা লাগার প্রেক্ষিতে সেগুলো বন্ধ হয়ে আছে দীর্ঘ সময়, তো সেই চাকাগুলো তো আর ঘুরছে না। সেই সব শ্রমিক, কারখানা, মিল কারখানা, গার্মেন্টস শিল্প, অসংখ্য গার্মেন্টস শিল্প এরকম বন্ধ। তো সেগুলো তো তাদেরই মানে প্রতিফলন। তাই এই বন্ধগুলো আর কি হবে সেগুলো? না, বন্ধগুলো তো ডেফিনেটলি একটা রাজনৈতিক আগের ইন্টারিম গভর্নমেন্ট সেটা চালু করতে গেলে আবার ব্যক্তি চলে আসে না, তখন। এই ইন্টারিম গভর্নমেন্ট ছিল খুব অল্প সময়ের জন্য, একটা অনির্দিষ্ট খুব মানে শর্ট পিরিয়ড অফ টাইমের জন্য, যে কারণে তাদের সঙ্গে বিভিন্ন রিলেশনশিপ বলেন, বিভিন্ন সিদ্ধান্ত বলেন, একটু অনেকেই আসতো না আলোচনায়। কিন্তু একটা সরকার যখন 5 বছরের জন্য তারা ম্যান্ডেট পায়, প্রতিষ্ঠিত হয়, বা বিভিন্ন দেশের সঙ্গে যেরকম অংশীদারিত্ব এবং আলোচনা একটা মাত্রা পায়, দেশের মধ্যে ব্যবসা বাণিজ্য বা বিভিন্ন বিনিয়োগ বিভিন্ন ক্ষেত্রে নতুন গতি পায়। সেই ক্ষেত্রে যেই কলকারখানাগুলো ফ্যাসিবাদ গোষ্ঠীর সুবিধাপ্রাপ্ত বা অনৈতিক সুবিধা পেয়ে বা বিভিন্ন রকমের ব্যাংক থেকে টাকা মেরে দিয়ে তারা করেছে, সেইটার বিচারটা ওই মালিকের বা ওই গোষ্ঠীর হতে হবে, এটা যেমন সত্য। পাশাপাশি ওই কারখানাগুলোকে কি প্রক্রিয়ায় সচল করা যায় এবং ওই কর্মীদেরকে আবার কাজ ফিরিয়ে দেওয়া যায়, চাকরি ফিরিয়ে দেওয়া যায়, সেইটাও কিন্তু সরকারের দায়িত্ব। সেইটা তাদের করতে হবে। সচলের চাইতেও বড় বিষয় হলো যে আজকে আন্তর্জাতিকভাবে আমরা আরো এগিয়ে যাচ্ছি, চীনের সাথে সম্পর্ক আরো মজবুত হচ্ছে, এটাই সবচেয়ে বড় বিষয়। এই ছোট ছোট বিষয়গুলো যেন অনেকাংশেই ওই ঠিক না, এই ছোট ছোট বিষয়কেই আমাদেরকে সবথেকে বড় করে দেখতে হবে। চীনের সাথে সম্পর্ক ভালো গেছে, ভাষায় আমি হচ্ছে ঋণ খেলাপিদেরকে নিয়ে ক্ষুদ্র ক্ষুদ্রগুলো আবার বিস্ফোরিত হবে। এই ছোট ছোট কণাগুলো নিয়ে একটা বড় বিস্ফোরক। আপনি যদি ছোট বিষয়গুলোকে অ্যাড্রেস না করেন, আপনি যদি খুবই আত্মতুষ্টিতে ভোগেন, চীনের সাথে আমার মহাযুদ্ধ করে ফেলছে, এটা আসলে বাংলাদেশের জন্য ঠিক হবে। তাহলে কূটনৈতিক আবার আরেকটা বিষয়, কুমিল্লায় কিন্তু আপনি দেখছেন কিনা এই নিউজটা, যে মাদক বিরোধী মানববন্ধন করছিল স্কুলের শিক্ষার্থীরা, সেই মানববন্ধন শেষ করে ফেরার পথে সেখানকার সন্ত্রাসীদের দ্বারা হামলা করেছে এবং 5 জন গুরুতরভাবে আহত হয়েছে। তো এই যে বাংলাদেশের যে আইন শৃঙ্খলার পরিস্থিতি এবং বাংলাদেশে মাদকের যে একটা ভয়ানক একটা অবস্থান তৈরি হচ্ছে, এই জন্য আমি মনে করি যে বাংলাদেশের সরকার এটাকে অসংখ্য বিষয় আছে। না, আপনার আইন শৃঙ্খলার পরিস্থিতি অবশ্যই শুধু আইন শৃঙ্খলা না, গত 3 মাসে ব্যক্তি মানুষ, ব্যক্তিবোধ, গত 3 মাসে মোর দেন 1000 মানুষ হচ্ছে মারা গেছে, হত্যা হয়েছে। আমরা তো সেই জায়গা থেকে স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের যিনি সালাউদ্দিন আহমেদ, ওনাকে আমি একটু আবারও মনে করাতে চাই, ওনার মন্ত্রণালয় হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ওনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না আসলে কোথাও। মাঝে মধ্যে আসে, কথা বলে, আর অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলে। কার্যক্রমে অবশ্যই এটা ঠিক যে বর্তমান সরকারের সময়কালটা 4টি মাস, সেদিক থেকে অনেক সাফল্য গাথা আছে। আন্তর্জাতিকভাবেও আমরা কূটনৈতিক সম্পর্কের দিকে এগিয়ে যাচ্ছি। আপনাদের অসংখ্য ধন্যবাদ। আজকে জিরো আওয়ারে অংশগ্রহণ করে অনেক মূল্যবান বিষয় আমরা জানতে পারলাম। প্রিয় দর্শক, ইস্পাহানী মির্জাপুর জিরো আওয়ারের সময় হলো শেষ করবার। ঠিক আগামী দিন ঠিক একই সময়ে আবারও দেখা হবে। সে নাগাদ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন।